এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। এমন ভাবে মার্ডারটা করবে ওটা দেখানো হবে যে তুমি সুসাইড করেছো। ওদেরকে আমি মেল সাপ্লাই করবো, আর না হলে তুমি বেড একদিন দুদিন বেড শেয়ার করে নাও। তোমাদের গিল্ডের অফিসে একদিন দুপুরবেলা গিয়ে মজবস্তি করে আসো। ওদের তো র্যাকেট বিশাল না, ওদের র্যাকেট আমার মনে হয় যে শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরেও। 24 ঘন্টা পার হয়নি স্বরূপ বিশ্বাস গ্রেফতার, এবং গ্রেফতারের পরে যেই অভিযোগগুলো চলে আসছে, যেই অভিযোগগুলো উঠে আসছে, তা এক একটা গায়ে কাটা দেওয়ার মতো অভিযোগ। তোলাবাজি, সিন্ডিকেট এবং তার সঙ্গে সঙ্গে ব্যান্ড কালচার একেবারে চালানো টলিউড জুড়ে, সেটা তো ছিলই। তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো আসছে সেইগুলো যার সঙ্গে হয়েছে সেই মানুষটি আমার সঙ্গে রয়েছে কিছু কারণে, কিছু প্রক্রিয়ার কারণেই আমরা তার মুখটা দেখাতে পারছি না। আমার সঙ্গে কথা বলছি যার সাথে, তার নাম। ভয়াবহ অভিজ্ঞতা শুনলাম সবার কাছ থেকে, কিছুজন মুখ খুলছেন, কিছুজন মুখ খুলছেন না। এখন মুখটা খোলা গেল কি করে? ভয় ভীতিটা কাটলো? আমি তো আগে সরকার থাকতেই মুখটা খুলেছিলাম, কিন্তু আগে সরকারে যে লোকরা ছিল তারা তো আমাকে অনেক মুখ দাবানোর চেষ্টা করেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি এই সুদিনের আশাটাই ছিলাম যে সরকার যদি নতুন করে গঠন হয়, সরকার যদি নতুন করে আসে, আরও কিছু বলবো, আমার সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনা আরও কিছু বলবো। আমি ঘটে যাওয়া ঘটনা নিয়ে জানতে চাইছি না। যেই দুর্ব্যবহারগুলো হয়েছে, এটা তো একটা পানিশমেন্ট হলো, এই শাস্তি হলো। কালকে তো তিনি একেবারে শ্রীগড়ে ঢুকলেন, এটাই অনেকের কাছে অনেকটাই মুক্তি, অনেকটাই শান্তি, কিছুটা হলেও আংশিক শান্তি। এরপরে কিভাবে ভাবছো, কি হয়েছিল তোমার সঙ্গে? মানে কাজ বন্ধ তো একটা বিষয়, কিন্তু মহিলার যেই নারীত্ব, সেটার উপরও তো কোথাও গিয়ে একটা বারবার আস্ফালন। সেটা তোমার কি হয়েছিল যদি একটু বলো। দেখো, আমি তো বিগত 2 বছর ধরে কাজ পাই না, এবং আমি ব্যান হয়ে রয়েছি 2017 থেকে আজকে 2026, 9টা বছর ব্যান হয়ে গেছি, বয়কট হয়ে গেছি। তো যাই হোক, নিজেকে খুব মানে কোনো রকমে চালাচ্ছিলাম। দেখো, ঘড়ার জল গড়িয়ে খেতে খেতে কতদিন, একদিন তো ফুরাবে। তো রইল বাকি, বাবা এই রিসেন্ট মারা গেছে। আমার বাবা 29শে ডিসেম্বর মারা গেছে 2025-এ। এতদিন উনিই টানছিল আমাকে, কাজ ছিল না, কাজ দেয় না গিল্ড থেকে আমাকে। আমাদের মেন কথা হচ্ছে বাপি মালাকার, উনি আমাদের মানে গিল্ডের সেক্রেটারি, উনি কাজটা ডিস্ট্রিবিউট করে। আমাকে কাজটা দেওয়া হতো না। তার কারণেই আমি বারবার করে ওনাকে আমি বলতাম, ফোন করতাম, যে কাঁদতাম, অফিসে গিয়ে বলতাম যে দাদা আমাকে কাজটা দিন, কাজটা না দিলে আমি সংসারটা কীভাবে চালাতে পারবো। কিন্তু উনি কর্ণপাতই করতো না। তার কারণে একদম মানে আমি অধৈর্য হয়ে গিয়ে আমি আমাদের যে ফেডারেশনে স্বরূপ বিশ্বাস আছে, ওনাকে আমি এই বাপি মালাকার যে আমাদের সেক্রেটারি, তার নামে আমি একটা চিঠি দিই। ওনার এগেনস্টে আমি দাঁড়িয়ে আমি বলেছি কাজ দেয় না, কিসের জন্য কাজ দেয় না, তার জন্য আমি চিঠিটা দিয়েছিলাম। এবং আমাকে অফিসে বসে বাপি মালাকার বলেছিল এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। তো আমি ওনাকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে প্রিয় মানুষটা কিভাবে হতে হয় সেটা আপনি বলুন। তা ওনার কোনো উত্তর ছিল না, এবং স্বরূপ বিশ্বাসকেও আমি এই চিঠিটা দিয়েছিলাম বলে উনিও কোনো উত্তর আমাকে দিতে পারেনি। তার জন্য আমাকে অনেক রকমভাবে ধমকি, বলতে গেলে এপ্রিল মাসের 3 তারিখে আমাদের এই গিল্ডের একজন সদস্য, আমাদের গিল্ডের বলতে গেলে কি মানে ফেডারেশন গিল্ডের সদস্য, সরি আমি ভুল বললাম, ফেডারেশন গিল্ডের একজন সদস্য যার নাম হচ্ছে শান্তনু দেব। উনি পেশায় হচ্ছে স্টিল ক্যামেরাম্যান। তা উনি আমাকে 3 এপ্রিল 2026 আমাকে কল করেছিল রাত্রির 10:30টার সময়। কল করে বলেছিল যে সিমরান, তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না। তো আমি কালকে কি তোমার বাড়িতে এসে কথাটা বলতে পারি? তা আমি বললাম কি কথা? তা বলছে না, কি কথা সেটা ফোনের মধ্যে বলা যাবে না, সেটা আমি 4 তারিখে এসে তোমাকে বলছি। তো যথারীতি 4 তারিখে শান্তনু দে উনি আসেন আমার বাড়িতে রাত্রি 8:30টার সময়। এবার এসে উনি ওনার নিজের গিল্ডের নিয়ে নানা কথা বলে, যেটা আমার শুনতে আমি একদমই ইন্টারেস্ট ছিলাম না। এবং আমি বলেছিলাম দেখো তোমার গিল্ডে কি হচ্ছে না, সেগুলো ওদের গিল্ডের টাকা কাটমানি হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলছিল। তা আমি একদমই শোনার মতন পক্ষপাতিত্ব ছিলাম না। আমি বললাম দেখো তোমার গিল্ডের ম্যাটার আমি শুনতে রাজি না, কেন আমি মানে কলা জাহাজ হচ্ছে কলা বেচে জাহাজের খবর নিতে চাই না বলেছি। বলার পর আমি বলছি তুমি আমাকে কি কথাটা বলতে এসে সেটা বলো। তো আমাকে বলছে তুমি স্বরূপ বিশ্বাসের কাছে যে বাপি মালাকারের নামে চিঠিটা দিয়েছো, ওই চিঠিটা তুমি তুলে নাও।
যদি তুমি তুলে না নাও, স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার তোমাকে কিন্তু মার্ডার করে দেবে, এবং এমনভাবে মার্ডারটা করবে সেটা মানে হয়তো কোনো প্রুফই রাখবে না, ওটা দেখানো হবে যে তুমি সুসাইড করেছো। এটা শোনার পর কি বললে তুমি তাকে? আমি তখন ওকে বলছি আমি এসব ব্যাপারে ভয় পাই না, আমি বলেছি ওকে আমি এসব ব্যাপারে ভয় পাই না, আর আমি এই চিঠিটা তুলবই না, এর আমি শেষ দেখে ছাড়বো। বলছে তুমি ওদের সঙ্গে পেরে উঠবে না, স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকারের সঙ্গে পেরে উঠবে না, আজ দেখো না পারি কিনা পারি। সবাই মিলে পারলো তাহলে? হ্যাঁ, ও সবাই মিলে আমাকে একবার। আমাকে আরেকটা কথা বলেছে, আমি বলছি কি সেটা তো ভোটের পর 4 তারিখের পর দেখা যাবে। বলছে তুমি এতটাই কনফিডেন্স তোমার মধ্যে যে তো বিজেপি আসবে। আমি বলছি দেখা যাক না, শ্রীরামের আমি ভক্ত, আমার ঘরে রাধা মাধব আছে, দেখা যাক না আসে কি না আসে, যদি না আসে তখন নয় দেখা যাবে। এই যে এখন যে অভিযোগগুলো হচ্ছে, শ্লীলতাহানির অভিযোগ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এইগুলো কতটা সত্যি তোমার বলে মনে হয়? এবং এটা 100% সত্যি, 100% সত্যি? একদম। কেন আমার সঙ্গে কুরুচিকর কথাবার্তা বলেছে তো আমাকে, তো Message এ? হ্যাঁ আমাকে মেসেজে না, তাহলে সামনে- আমাকে সামনাসামনি 4 তারিখে এসে শান্তনু দিয়েই বলেছে যে ঠিক আছে তুমি স্বরূপ বিশ্বাসের সঙ্গে বাপি মালাকারের সঙ্গে অশান্তি করো না, তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তুমি মেস সাপ্লাই করো, ওদেরকে আমি মেস সাপ্লাই করো, আর না হলে তুমি বেড একদিন দুদিন বেড শেয়ার করে নাও। ওদের প্রত্যেক সপ্তাহে একটা করে মেয়ে লাগতো নতুন নতুন। এগুলো সব ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে। আর আমি শুধু এটা তো বলছি যে আমার সঙ্গে আমাদের হয়েছে, industry। আমার সঙ্গে হয়েছে, এবার কার সঙ্গে হয়েছে আমি বলতে পারবো না। হয়তো ওদের এতটাই মানে ওরা ভয়ঙ্কর ছিল যে ওদের সামনে কেউ মুখ খুলতে পারতো না, ওরা এতটাই ভয়ঙ্কর, ওদের একটা র্যাকেট চলতো। এই কার্যকলাপগুলো কোথায় হতো? সেই সেই তার ব্যাপার কি? হ্যাঁ, আমি একজনকে আমি বলেছিলাম, নামটা এখন এই মুহূর্তে আমি বলছি না, একজনকে আমি বলেছিলাম যে দাদা আমার থেকে কি চায় বলো তো, দাদা আমাকে কেন কাজটা দিচ্ছে না। তো উনি আমাকে একটা কথাই বললো যে তুমি বরং একটা কাজ করো, তোমাদের গিল্ডের অফিসে একদিন দুপুরবেলা গিয়ে মজবস্তি করে আসো। তখনই আমি বুঝে নিলাম যে তাহলে এই কাজগুলোই চলে। এখন ভয়ভীতি কেটেছে? 100-এর মধ্যে 95% কেটে গেছে, 5% আছে। এই কারণে আমি বলি, আমার সিকিউরিটি তো কিছু নেই, আমি তো খুব বাড়িতে মানে কে কে আছে? বাড়িতে কেউ নেই আমার 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 বাড়িতে আমি একাই। আমি ভীষণ লড়াকু মেয়ে, আমি কাউকে ভয় পেয়ে চলি না, ভীষণ দামাল টাইপের মেয়ে। আর হয়তো ওদের শাস্তির জন্য ওদের নারকীয় অত্যাচারের জন্য আমি একটুখানি ভেঙে পড়েছিলাম, ট্রমায় চলে গেছিলাম। আমার এটাও তো একটা ট্রমা। হ্যাঁ, কনফিডেন্স ব্রেক করছিল, কথাবার্তা ভালো করে বলতে পারছিলাম না, ঘরে আবদ্ধ করে দিয়েছিল আমাকে, যেখানে সারাটা দিন আমি ঠাকুরের কাছে, আমি রাধা মাধবের খুব ভক্ত, চোখের জল ফেলতাম আর বলতাম ঠাকুর আমি তো অন্যায় করিনি, তুমি আমার অন্তত বিচারটা করো। উনি বিচারটা করেছে, তো এখনো আমি সেফ না, কেন আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমার তো এখনো ভয় হ্যাঁ একটু তো ভয় আছে। অরূপের হ্যাঁ, ওদের তো র্যাকেট বিশাল না, ওদের র্যাকেট আমার মনে হয় যে শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরেও। এখন মনে হচ্ছে কতটা, কি মনে হচ্ছে নতুন সরকার হ্যাঁ করবে, কাজ করবে, কেন শ্রীরামের মানে নাম নিয়ে এই সরকার এসছে, শ্রীরাম কখনো খারাপ করতে পারে না, ভগবান কোনো কারো খারাপ করে না। আচ্ছা একটা কথা বলছি, না এই যে টলিউডে যে নোংরা সময়টা তুমি দেখেছো, এরকম তো অন্য কোনো মেয়ের সঙ্গে হয়তো হয়েছে, তারা এখনো কথা বলছে না, তারা কেউ বলতে পারছে না, হয়তো এরকম দেখো, কিছু মানুষের লজ্জা আছে, কিছু মানুষের ভয় রয়েছে, হ্যাঁ কাজ পাবো না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যারা যারা এটা অ্যাবিউজ হয়েছে তারা মুখ খুলো। মহিলারা তোমার সাথে কথা বলেছে যারা যারা abuse না আমি তো জানি না কোন মহিলা করেছে, এটা তো জানা থাকলে তো মানে আগে করেছে, তাদের হ্যাঁ 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 মেন্টাল প্রেশার হ্যাঁ, বা এই ফিজিক্যাল অ্যাসল্ট, তারা কেউ তোমার কাছে এসে বলছে যে তুমি এখন না না এখনো পর্যন্ত বলেনি, তবে আমি আশা রাখছি যে আগামী সময়ে বলবে, এসে তারাই মুখ খুলবে, এবং আমি মনে করব যে যদি না মুখ খোলে তারা সবকিছু মেনে নিয়ে হয়তো কাজটা করেছে, এটাই হচ্ছে কথা। সিমরান, শেষ প্রশ্ন করবো, যদি স্বরূপ বিশ্বাস এই সময় ঠিক এরকম আমার জায়গায় দাঁড়িয়ে থাকতো, কি বলতে তুমি? আমি বলতাম ধর্মের কোল বাতাসে নড়ে, আপনি যেই পাপটা করেছেন সেই পাপটা আপনি প্রায়শ্চিত্ত জেলে বসেই করবেন, কেন আপনি পরের ঘর ভেঙেছেন, আপনার ঘর এখন মানে ভাঙতে আরম্ভ করে দিয়েছে এবং ভাঙবেও, এটা যদি সত্যি হয়। আমি শুনলাম জয়ী বিশ্বাস নাকি ওনাকে ডিভোর্স দিচ্ছে, তো ওকে মানুষের মানে শয়ে শয়ে মানুষের চোখের জল ফেলেছে ভাই, তার অভিশাপ তো একটা আছে। আজকে আমি আমার রাধা মাধবের কাছে আমি কেঁদে আমি বলেছিলাম
যাতে এই বিচারটা যাতে হয়, সেই বিচারটা অন্তত সেই সাহসটা আমাকে জুগিয়েছে আমার রাধা মাধব। আমি আর কিচ্ছু বলতে চাই না। অনেক- বুঝতেই পারছেন এই রাগ ক্ষোভ শুধু মানুষের নয়, এই রাগ ক্ষোভ মানুষের ভেতরে যে অনুভূতিগুলো, যে দিনের পর দিন এক কোণায় থাকা, কাজ না পাওয়া, ব্যান্ড হয়ে যাওয়া, গোটাটা নিয়ে আজ সেরকম বিষয়গুলো নিয়ে, সেইগুলো সত্যি স্পর্শকাতর এবং ততটাই কোথাও গিয়ে বুকে লাগার মতো। আপাতত স্বরূপ বিশ্বাস জেলের পরে ঠিক কি হতে পারে, কোথায় জল গড়াতে পারে, সেটা মানুষ একেবারেই চোখ রাখবে। আমার সঙ্গে ক্যামেরা সৌম্যদীপ, আমি শুভঙ্কর, দ্য ওয়াল।